লেখিকা দীপ্তি চৌধুরীর সাফল্য। চৈতি ম্যাডাম তার দীর্ঘ শিক্ষিকার জীবন থেকে আজকেই অবসর নিলেন। চৈতি সান্যাল একটি নামকরা বাংলা মিডিয়াম স্কুলের শিক্ষিকা, অঙ্কের শিক্ষিকা। উপহার হিসাবে পাওয়া অনেক জিনিসের সঙ্গে আছে একগুচ্ছ ফুল, সাহিত্য আর প্রবন্ধের অনেকগুলো বই। উপহারে সোফাটা একদম ভরে আছে, তবু বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল মনে হচ্ছে। তিনি ভাবতেই পারছিলেন না যে কাল থেকে তাকে আর স্কুলে যেতে হবে না। এতদিন তিনি শুধু দৌড়চ্ছিলেন, রাতে শুধু ঘন্টা ঘুম। তারপর এক এক সময় তার মনে হতো জীবন যেন তাকে নিয়ে পুতুল খেলা খেলছে, তাকে দিয়ে প্রতিটি মুহূর্তে কাজের পর কাজ করিয়ে নিচ্ছে, এক মুহূর্ত বসতে দেয়নি। দিনের শেষে মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়তেন। উফ, শান্তি! আজ থেকে শুধুই বিশ্রাম, নিজের ইচ্ছা মতো চলাফেরা, নিজের ইচ্ছা মতো ঘুম থেকে ওঠা। সময়ের চোখ রাঙানি নেই বড়দিদির মাঝে মাঝে অনুযোগ, নেই ঘাড় নিচু করে খাতা দেখার যন্ত্রণা, নেই প্রশ্নপত্র তৈরি করার দায়িত্ব। মুক্তি, মুক্তি! কিন্তু সত্যি কি মুক্তি? এক কাপ কফি তৈরি করে টিভিটা খুলে বসলেন। প্রথমেই চলে গেলেন খবরে। খবরটা কোনো দিনই ভালোভাবে দেখা হয়ে উঠত না। ব্যাস 2 মিনিট যেতে না যেতেই ফোন। জানতেন এই ফোনটা আসবে, এরই অপেক্ষায় ছিলেন। ছোট ছেলের ফোন, ভিডিও কল। চোখে ঝিলিক তুলে মুচকি মুচকি হাসছে, বরাবরের দুষ্টু। কি মা, রিটায়ার হলো? হ্যাঁ হলো। কি পেলে? ছাতা পেয়েছো? লম্বা কাঠের লাঠিয়ালা? বাবু মার খাবি কিন্তু। চাদর? সাদা, সরি ঘিয়ে রঙের। পেয়েছি, তবে কালো রঙের। অনেক বই পেয়েছি জানিস। তবে তো ভালোই হলো, সারাদিন বসে বসে বই পড়ো। শোনো মা, এতদিন যা করেছো পয়সার জন্য করেছো, বেতন পেয়েছো, কাজ করেছো। এইবারই তোমার আসল জার্নি শুরু। মা, এখন তোমার অঢেল সময়, শরীরও ফিট। ভুলে যেও না, অবসর তুমি স্কুল থেকে নিয়েছো মা, জীবন থেকে নয়। এবার তুমি দেশের জন্য কিছু করো মা। তুমি যদি কিছু করতে চাও ঠিক পারবে। তুমি আমার কাছে তো আসছো, তারপর এই ব্যাপারে কথা হবে। তোমার বৌমা অফিস থেকে ফিরে ফোন করবে। এখন রাখি। ছোট ছেলে পুনেতে থাকে, ওখানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। বৌমাও তাই। ওদের একটা 3.5 বছরের মেয়ে আছে, টুস্কি। প্লে স্কুলে পড়ে। ভেবেছিলেন বাকি জীবনটা ওদের সঙ্গে কাটিয়ে দেবেন, কিন্তু ছেলে কি বলছে, দেশের কাজ করতে। তিনি কি করবেন এই বয়সে? ভাবতে ভাবতে সোফায় এসে বসলেন। কফিটা ঠান্ডা হয়ে গেছে। কাপটা নিয়ে মাইক্রো ওভেনে দিলেন। ফ্রিজ খুলে একটা ডিম বার করলেন। পেট ভর্তি। স্কুলে আজ অনেক খাওয়া দাওয়া হয়েছে। ডিমের পোচ খেয়ে শুয়ে পড়বেন। আবার ফোন, এবার আমেরিকা থেকে, বড় ছেলের ফোন। মা বলেই একটু নাকটা টেনে নিল। এটা ওর বরাবরের অভ্যেস, আর এটা শুনতে চৈতির খুব ভালো লাগে। আশা ছিল ভিডিও কল করবে, করেনি। বোধহয় ব্যস্ত খুব। হাসতে হাসতে বলল, বাড়ি চলে এসেছো? রিটায়ার হয়ে গেল? মন খারাপ করছে নাকি? একদম মন খারাপ করবে না। আমাদের মানুষ করতে অনেক কষ্ট করেছো, এবার সুখে কাটাও। আর একদম কাজ করবে না। যা পাওনা ছিল সব পেয়ে গেছো। আমি টিকিট কেটে পাঠিয়ে দিচ্ছি, এখানে চলে আসবে। ফেরাটা যখন ইচ্ছা হবে তখন ফিরবে। চৈতি দেবী হা হা করে উঠলেন। বললেন, ভাই বলছিল ওর কাছে যেতে। ফোনটা কেড়ে নিয়ে বউ বলে উঠল, না মা, আগে এখানে আসবে। আগে তোমরা টিকিট কেটো না, আগে রিটায়ারমেন্টে টাকাগুলো পেয়ে নি, তারপর জানিয়ে টিকিট কেটো। বড় ছেলে আজ আমেরিকার নাগরিক, 14 বছর হয়ে গেল ওখানে থাকে। বউ কলেজের প্রফেসর। এক ছেলে এক মেয়ে তাদের। বাপ মা দুজনেই বাঙালি, তবু ছেলে মেয়ে দুটি ইংরেজি ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারে না। ফলে চৈতি দেবী নাতি নাতনির সঙ্গে মন প্রাণ খুলে কথাবার্তা বলতে পারতেন না, তাই তাদের সঙ্গে সখ্যতাও গড়ে ওঠেনি। 2-4 বার আমেরিকায় গেছেন, কিন্তু আমেরিকা তার ভালো লাগেনি। ওখানকার লোকেদের বড় প্রাণহীন যান্ত্রিক জীবন। বৌমা লুনা বলে উঠল, মা, এখানে লোকেদের 50-60 বছর থেকে জীবন শুরু হয়। ওই বয়সেও আমেরিকানরা কি ইয়াং। রিটায়ার করে গেছো বলে মনে করবে না যে তুমি বুড়ি হয়ে গেছো। তুমি কিন্তু বসে থেকো না, কাজের মধ্যে থাকবে। তুমি ভালো সেলাই করো, তাই করবে, না হলে লেখালেখি করো। চৈতি দেবী বুঝলেন সবাই এখন চিন্তিত তাকে নিয়ে, তাই উপদেশের বন্যা বয়ে যাচ্ছে। ফোনে রেখে টিভি বন্ধ করে বড় ছবিটার কাছে গিয়ে দাঁড়ালেন।
তারপর ফিসফিস করে বলে উঠলেন, কি মশাই, মিটিমিটি করে হাসছেন যে? দেখলে তো পারলাম কি না? তোমার যা যা কাজ করার ছিল সেই সব কাজ আমার ঘাড়ে ফেলে দিয়ে কেমন ড্যাং ড্যাং করে চলে গেলে। মনে আছে বিয়ের পর বলেছিলে চাকরি করতে হবে না, ছেলে দুজনকে তোমার মনের মতো করে তৈরি করো। আমি তো পাশে আছি, জানি তুমি শিক্ষিতা, তোমার কাজ পেতে কোনো অসুবিধা হবে না। ছেলেগুলো আরেকটু বড় হোক, ছোটটা তো বড্ড ছোট, ও 4-5 বছর হলেই তোমাকে আমি চাকরিতে আর বাধা দেব না। কিন্তু কার্যক্ষেত্রে কি হলো মশাই? রাজর্ষির 4 বছর হওয়ার আগে তুমি চলে গেলে। কতবার বারণ করেছি বাইক কিনো না, শুনলে না। যদি শুনতে তাহলে আজ এই সন্ধেবেলায় বারান্দায় বসে কেমন সুন্দর গল্প করতে করতে দুজনে কফি খেতাম। এখন তুমি ছবির ভেতর থেকে দেখো আমি কেমন একা একা কফি খাচ্ছি। বলে কফির কাপটা তুলে ধরলেন ছবির সামনে। আবার ফোন। কে আবার কি উপদেশ দেয় দেখি? সবাই ভাবছে আমি বোধহয় অবসাদে চলে যাব। মুঠো ফোনটা তুলেই দেখলাম কে। চোখের কোলে ছিলিক উঠল। এ আবার কি উপদেশ দেয় দেখি? দিদি, কাল একটু দেরিতে গেলে হবে? 5 নম্বরের দিদি ডাক্তার দেখাতে যাবে, ওদের কাজটা আগে করে দিতে হবে, এই ঘন্টাখানেক দেরি হবে। কাজের মেয়ে শান্তির গলা। নরম গলায় বললাম, হ্যাঁ হ্যাঁ হবে, তুমি যখন ইচ্ছা এসো, আমি বাড়িতেই থাকবো। চৈত্র মাসে জন্ম হয়েছিল বলে ঠাকুমা নাম রেখেছিল চৈতি। মা বাবার বেশি বয়সের সন্তান, দাদু ঠাকুমার বড় আদরের নাতনি। যত বড় হচ্ছিল তত বাদর হচ্ছিল। ওর বয়সী মেয়েদের ওই ছিল সর্দারনি। পুকুরে সাঁতার কাটা, ছিপ দিয়ে মাছ ধরা, যদিও একটা মাছও ধরতে পারতো না। তাতে কি, মাছ যদি ধরা না দেয় সেটা কি ওর দোষ? আরেকটা তার প্রিয় খেলা ছিল বন্ধুদের সঙ্গে গাছে উঠে দোল খাওয়া। এগুলি ছিল তার প্রিয় খেলা। মা বাবা শাসন করতে পারতো না দাদু ঠাকুমার জন্য। বাবা সকালে বেরিয়ে যেতেন, ফিরতেন রাতে। কলেজে পড়াতেন, কলকাতায় যেতে হতো। মাকে তোয়াক্কাই করতো না। শুধু যখন খাবার সময় আসতো তখন মায়ের হাত ছাড়া পেট ভরতো না। রাতের বেলা মা কত সুন্দর সুন্দর গল্প করত। বিদ্যাসাগরের মাতৃভক্তি কথা, বুদ্ধির কথা, নেতাজির কথা তার খুব ভালো লাগতো। সুন্দরবনের বাঘের কথা মা তাকে জানিয়েছিল ভিক্টোরিয়া, তাজমহলের কথা। বারবার মেয়েকে ডিসিপ্লিন শেখার কথা বলতেন বইগুলো ভালো করে পড়তে, ওগুলো সোনার খনি। চৈতি সে সব বুঝতো না, বোঝার পক্ষে সে মনে হয় বড্ড ছোট ছিল। কিন্তু সকাল হলেই প্রকৃতি যেন তাকে হাতছানি দিয়ে ডাকতো। কচি মন সবুজ ক্ষেতের মধ্য ছুটে যেতে চাইতো নীল দিগন্তকে ছুতে। মজা লাগতো ফড়িংদের ফুলে ফুলে উড়ে যাওয়া, বর্ষার ছিপ ছিপে জলে কই মাছেদের একের পর এক সার বেঁধে চলা। তার মনের আকাশেতে রামধনুর 7টা রং ফুটিয়ে তুলত। হাততালি দিয়ে ঘুরে ঘুরে ময়ূরের মতো নাচতো। মুখটা আনন্দে ঝলমল করে উঠত। কিন্তু কাউকে একটা মাছও ধরতে দিত না, তাহলেই কুরুক্ষেত্র। সেই প্রকৃতির কোল থেকে এই শহরের কোলে আসাটা ছিল এক আশ্চর্য ঘটনা, যা ছিল বড্ড দুঃখের, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এখনো চৈতি দেবী ভাবেন কোথা থেকে কোথায় গড়িয়ে গেল তার জীবন। গ্রামের স্কুলে পড়াশোনা শুরু হলেও পড়াশোনায় মন ছিল না। স্কুলের বেঞ্চগুলো বড্ড শক্ত লাগতো, বসতেই ইচ্ছা করতো না। তার চেয়েও বাজে লাগতো ব্ল্যাকবোর্ড। তার চেয়ে লুকোচুরি অনেক ভালো। কোনো ক্রমে পাশ দিয়ে দিয়ে ক্লাস 6 থেকে, মানে 6ষ্ঠ শ্রেণী থেকে 7ম শ্রেণীতে পদার্পণ করলো। আর সেই সময় ঘটে গেল এক বিশাল দুর্ঘটনা, যা চৈতি নামের মেয়েটির জীবনটাই পাল্টে দিল। যা ভাবলে আজও তার শরীর থরথর করে কাঁপে, চোখের কোণ দিয়ে জল গড়িয়ে নামে। ভেতরে এক বিরাট ক্ষত, কোনো মলমে তা নির্মূল হবে না, হতে পারে না। নদীর এক পাড় ভাঙে আরেক পাড় গড়ে, কথাটা একদম সত্যি। চৈতি দেবী ভাবছিলেন পরদিন অনেক বেলা পর্যন্ত ঘুমাবেন, কিন্তু ঠিক সেই ভোর 5টাতেই ঘুম ভেঙে গেল। এতদিনের অভ্যেস, এত তাড়াতাড়ি কি বদলানো যায়? তবু তিনি চেষ্টা করলেন অনেক ঘুমটাকে বাগে আনবার। চোখ টিপে পড়ে রইলেন, চোখের পাতা দুটিও খুললেন না। এইভাবে যদি ঘুমটা চলেই আসে। শেষ পর্যন্ত বিছানায় এপাশ ওপাশ করাই সার হলো। নিদ্রা দেবী উকি মেরেও দেখলেন না। বদলে শুয়ে শুয়ে তার মনে পড়ে গেল রক্ত ঝরা দিনগুলোর কথা, যা তিনি অতি যত্নে ঢেকে রেখেছিলেন। আজ হঠাৎ সেই বাঁধের ঢাকনা খুলে কুলকুল করে নদীর জল চোখের দুকুল বেয়ে নেমে আসতে লাগলো। বারবার মনকে আটকাতে চাইছিলেন,
এতদিন তো আটকে রেখেছিলেন, তবে আজ কেন তার সাগরের ঢেউ হয়ে আছড়ে পড়ছে কে জানে। বিড়বিড় করে বলতে লাগলেন, মা, মা, আজ তোমাকে বড্ড মনে পড়ছে মা। কেন মনে পড়ছে মা? কেন মনে পড়ছে উঁচু দালান দেওয়া দু কামরার ঘরটিকে? কেন মনে পড়ছে সেই খড়ের ছাউনি দেওয়া বড় রান্নাঘরটিকে? উঠোনের এক পাশে রাখা সেই ঢেকিটাকে, কান পাতলে যার ধূপ ধূপ শব্দ এখনো শুনতে পাই? কেন দেখতে পাচ্ছি সেই উঠোনটাকে যেখানে এক্কা দোক্কা খেলতাম? ভুলিনি তো কিচ্ছু, ভুলিনি দেখছি। ভুলতে দিইনি মা, ভুলতে চাইনি। সেই দিনের কথাও আমার স্পষ্ট মনে আছে মা। মনে পড়লে টপটপ করে রক্ত পড়ে গো মা। কি ভয়ানক রক্তের স্রোত! কতবার মুছেছি তবু আবার ভরে গেছে। মনটা বারবার ফিরে যেতে চাইছে সেই অতীতে। হঠাৎ কলিং বেলের শব্দ। অতীত থেকে এক ঝটকায় বর্তমানে ফিরলেন। ধর্মর করে দৌড়ে গিয়ে দরজা খুললেন। কি ঘুম রে বাবা, এই নিয়ে 3বার বেল করলাম। শান্তি। 1 কাপ কড়া করে চা বানা, বারান্দায় দিবি। আমি মুখ ধুয়ে আসছি, তুই চা নিয়ে বস, কথা আছে। পাখিগুলোকে গম দিয়ে দে। কি ক্যাচর ম্যাচর করছে দেখেছিস? ছাদে দিস না, বারান্দার সামনে দে। চা খেতে খেতে ওদের দেখি একটু। এই বারান্দাটা চৈতি দেবীর অত্যন্ত পছন্দের। সামনে অনেকটা দূর দেখা যায়। বড় রাস্তাটা সামনে হলে কি হবে, চারপাশে প্রচুর গাছ। সকাল সন্ধে এই বারান্দায় বসে দুজনে বসে কত গল্প করেছেন। পূর্ব দিক বলে সূর্যের আলো প্রথম তো এই বারান্দাতেই পড়ে। শান্তি অত সকালে না এসে একটু দেরিতে মানে 9টা-10টায় আসতে পারবে? না পারলে কোনো ব্যাপার নয়। চায়ে চুমুক দিয়ে কথাটা চৈতি শান্তিকে জানালো। তাহলে 5 নম্বরে দিদি তো খুব খুশি হবে, বলেই হো হো করে হেসে ফেললো। আমি চোখ পাকিয়ে বললাম, ভালো করে ডিমের ঝোল বানা, 3টে ডিম দিবি, একটা তুই খাবি কিন্তু। কাল রাতে খেয়েছিস? না। বরের সঙ্গে ঝগড়া করেছিস? বাবা, তুমি এমন বলছো যেন আমাদের ঝগড়া হয় না। দিদি, অল্প বয়সে পেকে গেছিলাম, দাম তো দিতেই হবে। বুঝেছিলাম কি যাকে ভালোবেসেছিলাম সে একটা পার মাতাল চরিত্রহীন ছেলে। তবে জানো দিদি, এটা আমাদের ঘরে ঘরে। মদ খাওয়ার জন্য মেরে ধরে টাকা বের করে নেয়। ও ছাড়ো, আমাদের আবার সংসার। শুনলে তুমি হাসবে। শুনছি কাকে নিয়ে যেন আবার ঘর বাঁধতে চলেছে। আমাকে আর পছন্দ নয়। গেলে বাঁচি, সংসার করার স্বাদ আমার ঘুচে গেছে। মেয়েটাকে নিয়ে চিন্তা। জানো দিদি, মেয়েটার আমার মাথা আছে। শান্তি যতক্ষণ ছিল ভালো লাগছিল চৈতি দেবীর, তারপর সব চুপ। সময় আর কাটতে চাইছে না। ফুলগুলো কাটিং করে ফুলদানিতে রাখতে রাখতে বললেন, অভি, আজ আমি সিনেমা দেখব, তুমি আমার সঙ্গে দেখবে তো? তুমি চলে যাওয়ার পর আর কোনোদিন সিনেমা দেখিনি। ছেলেদের সঙ্গে অবশ্য কয়েকটা দেখেছি। মনে আছে অভি, আমরা হানিমুনে কোথায় গেছিলাম? পুরী। এখন তো অনেক অনেক জায়গায় যায়, আমার কিন্তু পুরী দারুণ লেগেছিল। সেই আমার প্রথম সমুদ্র দেখা, নীল সমুদ্র। মনে আছে অভি, সমুদ্রে স্নান করার সময় তুমি আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিলে। তবে অত তাড়াতাড়ি তুমি কেন হাত ছেড়ে দিলে অভি? একবার মনে আছে অভি, নেতার হাটে গেছিলাম। সেদিন ছিল পূর্ণিমা, চারিদিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল। আমি তোমার কাঁধে মাথা রেখে বাংলোর বারান্দায় বসেছিলাম। সামনের কোয়েল নদীটা চিকচিক করছিল। কি ভালো লাগছিল, মনে হচ্ছিল স্বপ্নের রাজ্যে আছি। সেই কাঁধটাও তুমি সরিয়ে নিলে। বলো, এই ক্লান্ত মাথাটা আমি কোথায় রাখবো? আমারও তো ইচ্ছে করে মাথাটা কাঁধের উপর রাখতে। কান্নাটাকে গলায় আটকে রেখে ছবির দিকে তাকিয়ে নিজেকে একটু সামলে নিয়ে কাপা গলায় বললেন, আমি অফিসে ফোন করে তোমায় বলেছিলাম বিয়ে বাড়ি আছে, ভুলে যেও না আবার। না না, ভুলিনি। তোমরা কিন্তু সবাই তৈরি থাকবে। তুমি লাল বেনারসিটা পরবে, বুঝেছো? কি বলছে শুনতে পাচ্ছ? আর কাঁধের কাছে আলগা খোপা করবে, তাতে একটা বড় চন্দ্রমল্লিকা লাগাবে। আমি ফুল নিয়ে যাচ্ছি। বড় লাল টিপ পরবে, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, একটু জমকালো গয়না পরবে। আমি নিশ্চিত জানি কেউ আর নতুন বউয়ের দিকে তাকাবেই না। ফাজলামি ছাড়ো, তাড়াতাড়ি এসো। এই বাইকে উঠবো আর বাড়ির সামনে নামবো ম্যাডাম। ফোন না ছাড়লে যায় কি করে? ছি ছি অভি, তুমি কথা রাখলে না, তুমি আসলে না। আসলো টেলিফোনে ভয়ঙ্কর কতগুলো শব্দ। কি বলছে? আমাকে কেন বলছে? চিৎকার করছিলাম আমি। তারপর আর কিছু জানি না। যখন জ্ঞান হলো তখন ঘরেতে কত লোক, তাদের মধ্যে আমি তোমাকে খুঁজছিলাম। তুমি কোথাও নেই, কোথাও নেই। নেই তো নেই, আজও নেই। কথা রাখোনি তুমি। আমার অবস্থা দেখে বড় ছেলে বলছিল, মা কাঁদছো কেন তুমি? বাবা আজ না আসলেও কাল আসবে। সকলে বলছে বিয়ে বাড়ি না হয় নাই গেলাম। সে জানতো না
তুমি তাকে, ভাইকে, দাদুকে, মাকে ফাঁকি দিয়েছ। যখন তুমি স্ট্রেচারে শুয়ে এলে, দুই ছেলে হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। বাবা এরকম শুয়ে আছে কেন? তারপর কি ভেবে হামলা পড়েছিল তোমার ওপর? তুমি হেঁটে না এসে শুয়ে এলে কেন? অনবরত বলে যাচ্ছিল, ওঠো ওঠো ওঠো। তুমি ওদের কথাও না শুনে চলে গেলে। আমি চুপ ছিলাম। ওদের স্বাভাবিক করতে আমাকে কত কষ্ট করতে হয়েছিল তা বোঝাতে পারবো না। তবু বলিনি তোমার মাথা লরিওয়ালা থেতলে দিয়েছিল। ওই মাথায় কত চুমু খেয়েছে, জানলে পাগল হয়ে যেত। কত শান্ত হয়ে গেছিল, কথা বলতো কম, চুপচাপ থাকতো, আর খেলতে যেত না। আশ্চর্য, তোমার নাম পর্যন্ত করতো না। মাঝে মাঝে দুষ্টু দুষ্টু বলতো। হাউ হাউ করে টেবিলে মাথা রেখে কাঁদতে লাগলেন চৈতি দেবী। বহুদিন বাদে বুকটা একটু হালকা হলো। মাঝে মাঝে কাঁদেন, মাঝে মাঝে ভাবেন, ঠাকুর এত কষ্টের জীবন কেন দিলে? যখন ছোট ছিলেন তখন কি পাপ করেছিলেন যে আলো বাতাস হাওয়া সব বন্ধ করে দিয়েছিলে? কত কষ্ট পেয়েছিলাম। আমার বর তো কোনোদিন মদ ছোঁয়নি, তবু এক মাতাল ড্রাইভার হাতে তার মৃত্যু হলো। ফোন বাজছে, ফোন নিশ্চয়ই ছেলের। হ্যালো। গলাটা এরকম লাগছে কেন? কাঁদছিলে তাই আমার পাটা বিশ্রীভাবে মচকে গেছে। হ্যাঁ বাবু, হাঁটতে পারছিস? না। কখন হলো? বরফ দে, তিন্নিকে দে, ওর সঙ্গে কথা বলি। উদ্বিগ্ন গলা চৈতি দেবী বলে উঠলেন। তিন্নিকে কি দেব? ধুর, ওই তো ধাক্কা মেরে ফেলে দিল আমাকে। আবার ফাজলামি করছিস? শুনতে পেলাম তিন্নির গলা। মানি, তোমার ছেলেকে ধাক্কা মেরে এবার ফেলবোই ফেলবো। ওর কিচ্ছু হয়নি, শুধু বাদরামি। তোমার রান্না হয়ে গেছে? তাহলে সব ফ্রিজে তুলে রাখো, আমি তোমার প্রিয় খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছি। বলে ফোন বন্ধ করে দিল। কিছু আর তাকে বলতেই দিল না। ছোট বউ রিমলি, মেয়ে বেশি বউ কম। শান্তিকে ফোন করে বলে দিলেন বিকেলে না আসতে, পরদিন 10টায় আসতে বললেন। কিন্তু পরদিন 10টায় নয়, ভোর প্রায় 4টের সময় শান্তি এলো তার মেয়েকে নিয়ে। এ কোন শান্তি? মুখের ডান দিকটা ফুলে নীল হয়ে গেছে, তাতে ডান চোখটা ঢাকা পড়ে গেছে। ক্ষীণ গলায় বলে উঠল, একটা মেয়েকে ঘরে ঢুকিয়েছে, মেরে আমাকে আর মেয়েকে ঘর থেকে বার করে দিল মাঝরাতেই। প্রতিবাদের ফল আমার মুখে দেখতেই পাচ্ছ। তোমার কথাই মনে পড়লো দিদি। জোর হাত করে পায়ে ঝাঁপিয়ে পড়লো। কদিন থাকতে দাও, ঘর পেলেই চলে যাব, কথা দিচ্ছি দিদি। হাত ধরে ঘরের মধ্যে নিয়ে আসলেন চৈতি ম্যাডাম। শান্তির মেয়েকেই প্রথম দেখলেন। পুষ্টির অভাবে এক রোগা বালিকা নয়, বলা ভালো রুগ্ন বালিকা। বয়স কত বোঝা যাচ্ছে না। সাদা চামড়া, নিচে কখানা হাড়, চোখে ভয়ার্ত দৃষ্টি। কি করবেন, কোনখান থেকে শুরু করবেন বুঝতে পারছিলেন না। শান্তির মুখে বরফ ঘষবেন না মেয়েটাকে কিছু খেতে দেবেন? মেয়েটাকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। বুকে চেপে ধরলেন চৈতি দেবী। মায়ের চোখে জল, ম্যাডামেরও চোখে জল। সকাল হতে ফোন করলাম শান্তির 5 নম্বরের দিদিকে, সব শুনলো। রাগে অগ্নিশর্মা হয়ে বলে উঠল, আজ অফিস যাব না, চলো আমরা একটু শায়েস্তা করে আসি ওর বরটাকে। 5 বাড়িতেই ফোন করছি, দেখো না দাদাকে বলে ওর বরটাকে যদি 6 মাস জেলের ঘানি টানাতে না পারি, তবে আমার নামে কুকুর পুষবি তোরা। সত্যি কথা রেখেছিল কাবেরী। পুলিশ মারতে মারতে থানায় নিয়ে গেছিল। 6 মাস নয়, 1 বছরের জেল হয়েছিল। মদ খেয়ে যেই বউ পেটাবে তাকেই শায়েস্তা করা হবে। বড় ছেলে শুনেই বলল, আবার ঝামেলায় জড়াচ্ছ? আর ছোট ছেলে বলল, বেশ করেছো, প্রয়োজন হলে কাজের মেয়েগুলোকে এক করো। অত্যাচার মুখ বুঝে সহ্য করার দিন নেই, ওদের স্বনির্ভর করাও। তুমিই নেতৃত্ব দাও মা, তুমি পারবে মা। সকালবেলাতে ড্রাইভারকে ফোন করলেন, সিরাজ কাল সকাল 10টায় চলে আসবি, একটু বার হব। আর আসার সময় ডক্টর বসুর চেম্বারে শান্তি, এই শান্তি তোর পদবিটা কি রে? ও মণ্ডল, শান্তি মণ্ডল নামটা বুক করে দিয়ে আসবি। নির্দিষ্ট সময়ে সিরাজের আগমন ঘটল, আর শান্তিকে দেখে ভয়ে দুপা পিছিয়ে গেল। আতঙ্কের গলায় বলে উঠল, এ কে, শান্তি দিদি নাকি? কতবার বলেছি ওরকম করে দৌড়ে দৌড়ে এবাড়ি ওবাড়ি করো না, কোন দিন হাত পা ভাঙবে। হলো, গরিবের কথা বললো। সিঁড়ি দিয়ে পড়েছ নিশ্চয়ই। আহা, কিভাবে মুখটা ফেটেছে, মাথা ফাটেনি ভাগ্যিস। ডাক্তারবাবু ওর মুখটা দেখে আটকে উঠলেন। সব শুনে বললেন, নিশ্চয়ই মদ খেয়েছিল, তাই ঘুষির ওয়েট এত বেশি। ওষুধ দিচ্ছি খাও, তবে চোখের ডাক্তারের কাছে একবার যেতে হবে। একটা মলম দিচ্ছি লাগাবে, ওষুধ দিচ্ছি, ব্যথা কমে যাবে। ডাক্তারবাবু প্রেসক্রিপশনের উপরে কড়াভাবে লিখে দেবেন তো, পুলিশে যেন কড়া পদক্ষেপ নেয়। ডাক্তারবাবু চৈতি দেবীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে বললেন, বয়সটা আমার কম হলো না দিদিমণি। আপনি ছাত্রী চড়িয়েছেন আর আমি লোক চড়িয়েছি। লাত মারুক বা ঘুষি মারুক, বর আসলেই তার পিছে পিছে চলে যাবে। পতি তখন পরম দেবতা, পরম গুরু।
দুঃখ কি জানেন, এইসব মহিলাদের আত্মসম্মান বলে কিছু নেই। তবু আপনার কথাই লিখলাম, কড়াভাবেই লিখলাম। সত্যি তো, এই দিকটা তো ভেবে দেখেনি। পুলিশি ঝামেলার পর যদি চলে যায় শান্তি বরের কাছে, তাহলেই তো গ্যামাক্সিন। আমরা মুখ দেখাতে পারবো না পাড়ায়। আগে সবার সঙ্গে আলোচনা হোক, তারপর কর্মসূচি গ্রহণ। শান্তির সঙ্গেও কথা বলতে হবে। ডাক্তারবাবুর কথা শুনে মনটা তখন থেকে উচাটন হয়ে আছে চৈতি ম্যাডামের। অপরদিকে ডাক্তারবাবুর কথা শুনেও ঝড় উঠেছে শান্তির মনে। লাত মারুক ঘুষি মারুক, তবুও পতি পরম দেবতা। সত্যি ডাক্তারবাবু তো ঠিক কথাই বলেছেন। অনেকে এরকম কাজ করে বাধ্য হয়ে, নিরাপত্তার অভাব বোধ করে যে। কিন্তু আমার ঘর তো আর খালি নেই। নতুন জন এসেছে ডিম পাড়বে বলে, সেখানে আমার প্রবেশ রুদ্ধ। আমার স্থান নেই সেখানে, নেই কোনো অধিকার। যার হাত ধরে ঘর ছেড়েছিলাম নতুন ঘর বাঁধবো বলে, সেই ঘর কি 12 বছরও বাঁধা হলো? তার মানে আমি শূন্যে ঘর বেঁধেছিলাম। স্বপ্ন স্বপ্নই থেকে গেল, চিনতেই পারিনি সঠিকভাবে। সব টাকা তোমার হাতে তুলে দিলাম, তবু চড়থাপ্পড় কিল ঘুষি খেতে বাধ্য হয়েছি। কিন্তু ওই মেয়ে ছেলেটাকে, ওকে কি করে মেনে নেব? রাতের বেলা তাড়িয়ে দিলে, মেয়ে তোমার রক্তের, তাকেও অস্বীকার করলে। কি করব এখন? নতুন করে শুরু। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সকলের আড়ালে টপ টপ করে দু চোখের জলের ধারা কাপড়ের খুঁট দিয়ে মুছে ফেললো। তাতে কি নিভল আগুন? দিদিকে মেয়ের কথা বলতে হবে। ওর জীবন যেন নর্দমার পঙ্কিল স্রোতে ভেসে না যায়। ওকে হস্টেলে পাঠাতে হবে। জয়নগরে মেয়েদের হস্টেল আছে, দিদিকে বলে ওখানেই পাঠাবো। দিদিকে কথাটা বলতেই বন্যার আর্তনাদ। মা গো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না। চৈতি হঠাৎ যেন স্থবির হয়ে গেলেন। কানে বারবার বাজতে লাগলো বন্যার আর্তনাদ। কত বছর আগে সেও তো এই কথাটাই বলেছিল, মা গো, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। বন্যার কথাটা চৈতি দেবীর কানে বারবার ধাক্কা দিতে লাগলো। মা, তোমাকে ছাড়া কি করে থাকবো? এই কথাগুলো তো বহু বছর আগে তিনি বলেছিলেন। সেই কথাগুলি কি পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ধাক্কা খেতে খেতে তার কাছে ফিরে এলো? মা, তোমাকে ছাড়া বাঁচবো কি করে? চৈতি দেবী স্থানুর মতো বসে রইলেন। দু চোখে তার বর্ষার ধারা। তার মর্মভেদী চোখের সামনে কতগুলি দৃশ্য পরপর হুবহু দৃশ্যায়মান হচ্ছিল। অতীতের স্মৃতি তাকে কত দূরে নিয়ে গিয়ে ফেললো আজ। সেই না গ্রাম, না শহর মফস্বলে তাদের ছোট্ট বাগান ঘেরা বাড়ি। একটু দূরে মিনি পিসিদের বাড়ি। পেছনে জলা জমি, বর্ষায় জলে ভরে থাকতো। অন্য সময় শুকনো। মা বাবা দাদু ঠাকুমা, আর তাকে নিয়ে তাদের ছোট্ট নিম্ন মধ্যবিত্ত পরিবার। ধান জমি ছিল না বললেই চলে। বাবার বেতনেই সুখে ছিলেন। দুপুরুষ মাত্র ওপার থেকে পাকাপাকিভাবে শিকড় তুলে নিয়ে এপারে এসে উঠেছেন। এখানে শিকড় এখনো বেশি দূর যায়নি। ঠাকুমার বয়স হয়েছে, কানে কম শোনেন। তার উপর হাঁটু আর কোমরে ব্যথা। তার চিরুনি, আয়না, চুল বাঁধার ফিতে মজা করার জন্য লুকিয়ে রাখত। অনেক খুঁজেও না পেয়ে মাকে নালিশ জানাতেন। দেখো না বউ, সেমলি কোথায় লুকায়া রাখছে। বাঙাল ভাষা ছাড়া কথাই বলতে পারতো না। কি মধুর যে লাগতো। সে কথা ভেবে এখনো হাসি পাচ্ছে, যেন এইমাত্র কথাগুলো হলো। দাদু যা কিছু সব ভালো তা তার আদরে নাতনির জন্য রেখে দিত। আর সত্যি কথা বলতে, বাবাকে পুরোপুরি পেতে গেলে রবিবার। বাবার কাছে সাঁতার শেখা। ইচ্ছামতিতে বাবার সঙ্গে কত সাঁতার দিয়েছেন, ভাবলে আজ অবাক লাগে তার। কোথায় লুকিয়ে গেল সেই সোনা ঝরা দিনগুলো? একমাত্র মায়ের কিছু সমস্যা ছিল, নিঃশ্বাসের সমস্যা। মাঝে মাঝে বুকের ওঠানামা আমাদের বিপদে ফেলে দিত। সেই সময় খুব কষ্ট করে টেনে টেনে নিঃশ্বাস নিত মা। বাবা পরে সাদা মতো একটা কি এনেছিল, ওটা মুখে টিপে শ্বাস নিত। পরে জেনেছিলাম ওটা ইনহেলার। ঠাকুমা, আমি মায়ের পিঠে বুকে সেই সময় হাত বুলিয়ে দিতাম। কি সুন্দর ছিল মায়ের গায়ের গন্ধ, কি নরম আর ফর্সা ছিল মা। কেন যে চোখ বারবার জলে ভরে যাচ্ছে। অতীতের স্মৃতি চয়ন করার সময় এই এক কষ্ট। মন বারে বারে চলে যাচ্ছে সেই দিনটাতে। এত বছরেও যা এতটুকু ধূসর হয়নি, অসম্ভব রকমের টাটকা। সেটা ছিল ঠান্ডা এক শীতের রাত, আমার জীবনের বিভীষিকাময় রাত। সেদিন বোধহয় অমাবস্যা ছিল, নয়তো আকাশ কালো মেঘে ঢাকা ছিল। জমাট আধার, শো শো শব্দে উত্তর দিক থেকে হাওয়া বইছিল। বন্ধ দরজা জানলাতে সেই হাওয়ার ধাক্কায় শব্দ হচ্ছিল ঘন ঘন। লেপের ভেতরে থেকে সে শব্দ শুনতে শুনতে কখন যেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই। ঘুম ভাঙলো একটা বিশাল আওয়াজে। প্রথমে বুঝতে কিছুক্ষণ সময় লাগলো,
কি হচ্ছে? কোথায় আমরা? এই সময় কেউ এলো কি? কেন এলো? এত জোরে কেন দরজাতে আঘাত করছে? নাকি ঝড় উঠেছে? তাতেই এত আওয়াজ, দরজা একবারে ভেঙে পড়বে। সকলের মুখের দিকে তাকিয়ে আছি, অনুভব করছি কি হচ্ছে। শব্দ কিন্তু থামছে না। সকলের বুক থরথর করে কাঁপছে এক অনাহুত আশঙ্কায়। বাবা বলে উঠলেন, কে? উত্তর এলো, তোর বাবা। বুঝতে বাকি রইল না কি হতে চলেছে। আমাদের ঘরে ডাকাত। কেঁদে উঠলাম। মা আমাকে কম্বল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে পেছনের দরজা দিয়ে এসে জলাভূমিতে ঝোপের পেছনে লুকিয়ে রাখলেন। বললেন, না ডাকলে উঠবে না, এখানে চুপটি করে বসে থাকো, মুখে আওয়াজ করবে না, একটুও নড়বে না, আমি যাচ্ছি দাদু ঠাকুমার কাছে। মা চলে গেল। আমি একরাশ আধারের মধ্যে বসে রইলাম। বুকে ইছামতির ঢেউ, চোখে ইছামতির ঢেউ। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি, কিন্তু মুখে কোনো আওয়াজ নেই। কি হচ্ছে ওখানে? কান খাড়া করে আছি। আকাশে তারা নেই, চাঁদ নেই, কেউ কোথাও নেই। অন্ধকার নির্জন জলাভূমিতে আমি একা। মনে হচ্ছিল এই অন্ধকার পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই, একেবারে একা। ছোটবেলা থেকে চৈতির মনে ডাকাত সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেছিল, কারণ মাঝে মাঝে ডাকাতরা দুষ্কর্ম করে জলপথে নৌকা করে পালিয়ে যেত। সে জানতো ওরা অপেক্ষাকৃত ধনী লোকেদের বাড়িতে ডাকাতি করে, আর এরা বড় নিষ্ঠুর আর ভয়ঙ্কর হয়। লোক খুন করতেও হাত কাঁপে না। তবে চৈতিরা তো ধনীদের মধ্যে পড়ে না, তবে কেন ডাকাত দল তাদের বাড়ি এলো? তবু চৈতি বসে থাকাটা উচিত বলেই মনে করলো। কখন মা দরজা খুলে তাকে নিতে আসবে সেই ভেবে দরজার দিকে একদৃষ্টে চেয়ে রইল। ভূতের ভয় আজ তার মধ্যে নেই। এই গাঢ় অন্ধকারে কয়েকটি নক্ষত্র শুধু মিটমিট করে তার দিকে তাকিয়ে আছে। চৈতি জানে আজ দত্তি দানব চেয়েও সাংঘাতিক দানব তাদের ঘরে প্রবেশ করেছে। ভেতরের কথা শোনা যাচ্ছে, তবে স্পষ্ট নয়। শুধু ডাকাতদের আস্ফালন মাঝে মাঝে অস্পষ্টভাবে কানে আসছিল। মন চাইছে মিনু পিসিদের বাড়িতে গিয়ে খবরটা জানায়, কিন্তু তাহলে তো বাড়ির সামনে দিয়ে যেতে হবে। ডাকাত দল যদি দেখে ফেলে? না না, মা বসে থাকতে বলেছে, বসেই থাকি। হঠাৎ বাবার করুণ চিৎকার, তারপরই মায়ের আর্তনাদ, ঠাকুমার কান্নার আওয়াজ, তারপর সব চুপ। কি হলো? সব ভুলে গিয়ে শটান উঠে দাঁড়ালো চৈতি। হাউ হাউ করে কেঁদে উঠলো। বাবাকে মেরে ফেললো নাকি? দৌড়ে গেল দরজার দিকে। খুব কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে ডাকলো, মা। সে গলার আওয়াজ কারোর কানে না গেলেও মায়ের কানে বোধহয় পৌঁছেছিল। মনে হয় সেই শব্দ যাতে কারোর কানে না পৌঁছায়, তাই মেয়ের বিপদের আশঙ্কা করে মা সব ভুলে একজন ডাকাতের উপর ঝাঁপিয়ে পড়ে তার ঝাঁকড়া চুলটা আঁকড়ে ধরলো। দলে ছিল 9-10 জন, তাদের সঙ্গে পারবে কেন? চিৎকার যাতে না করতে পারে তাই চৈতির মায়ের মুখটা তাদেরই গামছা দিয়ে বেঁধে ফেলেছিল। ডাকাত দল যখন বুঝলো তারা ভুল বাড়িতে এসেছে, তখন গৃহত্যাগের আগে সকলকে একসঙ্গে বেঁধে রেখে যায়। ডাকাতরা আর নেই বুঝেই ঘরে ঢুকে তাজ্জব হয়ে গেল চৈতি। বিছানা, বালিশ, বাক্স, তোরঙ্গ সব লণ্ডভণ্ড অবস্থা। ডাকাতের বাঁধন খোলা তার পক্ষে সম্ভব ছিল না। দৌড়লো মিনু পিসিদের বাড়ি। সেই আধার রাতের মধ্য দিয়ে কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, চাপ চাপ আধার। চৈতি ছুটছে আর ছুটছে। এতটুকু পথ, তবু কেন এত দেরি হচ্ছে? রাস্তা তো ভুল হওয়ার নয়। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে উঠল, মিনু পিসি, মিনু পিসি। তারপর ডাক ছেড়ে কেঁদে উঠল। সে আর্তচিৎকার কিন্তু সঠিক জায়গায় গিয়ে পৌঁছেছিল। দৌড়ে এসেও কি রক্ষা করতে পেরেছিল মিনু পিসিরা? মুখের বাঁধন যখন খোলা হলো তখন কি বেঁচে ছিল চৈতির মা? এক ফোঁটা নিঃশ্বাসের জন্য তার চোখ দুটো ঠেলে বেরিয়ে কি আসেনি? কিছুক্ষণ পর তার চোখ দুটো বন্ধ হলো কেন তবে? কেন ঠোঁট দুটো কালো হয়ে গেছিল? কেন ঠোঁট দুটো নড়ছিল না? বাবার মাথায় যেমন লাঠি মেরেছিল সেরকম মায়ের মাথাতেও তো লাঠি মারতে পারতো। কেন কাপড় গুজে দিল? তাহলে তো চৈতিকে এরকম ভাবে ছন্ন ছাড়া জীবন কাটাতে হতো না। সেই যে স্বর্গের বাড়িটাকে পেছনে ফেলে রেখে আসলো, আর ফেরা হলো না। চৈতি কিন্তু সেদিন অবাধ্য হয়নি মা। তবু নিতে আসোনি তুমি, কথা রাখলে না মা, তুমি কথা রাখলে না। দিদি, দিদি কি হয়েছে? কাঁদছো কেন? নিশ্চয়ই খারাপ স্বপ্ন দেখেছো। শান্তির গলা। বর্তমানে ফিরে আসতে চৈতির মিনিট খানিক সময় লাগলো। মনে মনে বিড়বিড় করতে লাগলেন, কোথায় আমি? কোথায় ছিলাম? দু চোখ দিয়ে নোনতা জল গড়িয়ে নামছে কেন? এই মেয়েটি কে? বন্যাকে চিনতে তার মিনিট খানেক সময় লাগলো। যেখানে ছিল সেখান থেকে চেতনায় ফিরতে তো সময় একটু লাগবেই।
ওরা সকলে অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে দেখে ওর একটু লজ্জাই লাগলো। শান্তির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ঘুমিয়ে পড়েছিলাম রে। বই পড়তে পড়তে টেবিলে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। একটু কফি করতো শান্তি। মুখ ধুয়ে এসে বন্যাকে বললেন, খেয়েছিস কিছু? চুলটা টান টান করে একটা খোপা করে বারান্দায় বসলেন। বড্ড ক্লান্ত লাগছে, অবসন্ন লাগছে। মোবাইলটা দে তো বন্যা। দেখলেন কোনো ফোন এসেছে কিনা, তারপর সুইচটা বন্ধ করে দিলেন। আজ আর কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। বারবার চোখটা কেন যে ভিজে যাচ্ছে বুঝতে পারছেন না। মনে হচ্ছে সব যেন ভেসে ভেসে গোল গোল হয়ে ঘুরছে। মনটা ভারাক্রান্ত হয়ে আছে। না না, মনের মেঘটাকে সরাতে হবে। শান্তির, বিশেষ করে বন্যার মধ্যে ঘর ছেড়ে আসার ফলে যে শূন্যতা বা যে অস্থিরতা তৈরি হয়েছে সেটাকে ঠিক করতে হবে। বন্যার তো মনে হচ্ছে এখনো ভয় কাটেনি। বন্যাকে নিজের কোলের কাছে টেনে নিলেন। বুঝলেন বন্যা লজ্জায় একেবারে নুয়ে আছে। আমি কে জানিস? বলতো আমি কে? জানি তুমি আন্টি, মুখ নিচু করে জবাব দিল বন্যা। না, আমি তোর মামিমা। আমার বর তোর মায়ের ভাই ছিল, সেটা জানতিস না বোধ হয়। ঝটিতে মুখ তুলে একবার মায়ের দিকে, তারপর চৈতি দিদির মুখের দিকে তাকিয়ে মুখে হাত চাপা দিয়ে হেসে উঠল। এই দেখ হাসলি যে, আমি কি মিথ্যে বলছি নাকি? আমাকে মামি বলে ডাকবি বুঝলি? বন্যার ঘন চুলে হাত বোলাতে বোলাতে দিদি কথাগুলি বললেন। বন্যা মাথাটা একদিক হেলিয়ে উত্তরটা জানিয়ে দিল। তুমি আমাকে যে 3টে জামা কিনে দিলে সেগুলো সব আমার। হ্যাঁ, তোর না তো কার? আমার। তোর পছন্দ হয়নি? পছন্দ আবার হয়নি? বারবার জিজ্ঞাসা করছে। সবগুলো আমার। হাত নাড়িয়ে ফরফর করে ফড়িংয়ের মতো বলে উঠল শান্তি। বই কিনে আনবো, এবার থেকে পড়তে বসতে হবে আমার কাছে, বুঝেছিস? পড়তে ভালো লাগে? মুখটা নতুন সূর্যের মতো ঝলমল করে উঠল। খুব ভালোবাসি। তুমি পড়াবে? হ্যাঁ, পড়াবো তো। কোন বিষয়টা পড়তে ভালো লাগে? বাংলা, ইংরেজি না অঙ্ক? ইংরেজি ছাড়া সব সাবজেক্টই ভালো লাগে। ইংরেজিটা বুঝতে পারি না। শান্তি, দেখ তো কে বেল বাজাচ্ছে। বারান্দা দিয়ে মুখ বাড়িয়ে দেখ। ও দিদি, তোমার ফোনটা বন্ধ নাকি? পিন্টু বলল ফোনটা খুলতে। ভাইরা ফোন করছে কিন্তু পাচ্ছে না। তুমি ফোনটা আগে খোলো। এই রে, ভুলেই গেছি। যা যা, মোবাইলটা নিয়ে আয়। হ্যালো ছোট বাবু। ও পাশে ফোনটা কেটে দিল। বদলে কতগুলো লেখা ফুটে উঠল। মুভি দেখছি, হলে আছি। বড়জোরকে ফোন লাগালাম, সঙ্গে সঙ্গে উত্তেজিত কণ্ঠ। কি ব্যাপার বলো তো? ফোন বন্ধ করে রেখেছিলে কেন? আমাদের চিন্তা হয় না? ওখানে একা একা থাকো। এখন আর আমি একা নই, আমার সঙ্গে শান্তি, বন্যা আছে। আসলে ফোনটার চার্জ ছিল না, তাই ফোনটা বন্ধ হয়ে গেছিল। যাক, তোরা চিন্তা করিস না, আমি ভালো আছি। তুমি ডাক্তারের কাছে নাম লিখিয়েছো? হাঁটু কেমন আছে? সুগারটা একবার পরীক্ষা করিয়ে নেবে। টাকা পয়সা সব পেয়ে গেছো? হ্যাঁ, পেয়ে গেছি। ফিক্সড করে দিয়েছি সব। ঠিক আছে, সাবধানে থাকবে। ফোন বন্ধ রাখবে না, চার্জ দিয়ে রাখবে। রাখলাম। যা বাবা, ফোনটা রেখে দিল। আসল কথাটা তো বলাই হলো না। শান্তি, একটা কথা খুব ভেবেচিন্তে বল। এখনই উত্তরটা চাই না। যদি কদিন সময় লাগে তাও ভালো, তবু ভেবে উত্তর দিবি। বর যদি ফিরে আসে, তাহলে কি তার সাথে ফিরে যাবি? জানি ওদের হাজার সমস্যা, অশিক্ষা আর অর্থনৈতিক সমস্যা ওদের প্রতিবন্ধী করে রেখেছে। আসলে এটা তো মানতেই হবে, এরাই হলো সমাজের সুযোগ বঞ্চিত শ্রমজীবী। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তারা সভ্যতার পিল সুজ মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে, উপরের সবাই আলো পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। সত্যি তো, শান্তিদের মতো মহিলারা ছাড়া আমরা অচল। তবু বুকে হাত দিয়ে ভাবুন তো, তাদের আমরা কোন সুযোগটা করে দিয়েছি। মনে আছে মশাই, আর 3 দিন বাদেই আমাদের বিবাহ বার্ষিকী, 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের বিয়ে হয়েছিল। আমি কিন্তু মনে মনে বিবাহ বার্ষিকীটা প্রত্যেক বছর পালন করি। যে কটা বছর বেঁচেছিলে, তোমার কাছ হতে যা পেয়েছি তা আমি সারা জীবনের জন্য পাথেয় করে রেখেছি। আগে কষ্ট হতো, এখন আর হয় না। তোমার শূন্যতা বাইরে, অন্তরে নয়। ওই দিন আমি তোমাকে ফুল দিয়ে সাজাবো, অনেক কথা বলবো। মনে আছে? বিয়ের দিন অনেক রাত্রে লগ্ন ছিল, আর তুমি সন্ধে হতে না হতেই হাজির। সকলের কি হাসি আগে আসার জন্য? সবচেয়ে বেশি হেসেছিল বৌদি। বলেছিল, তুই তো বিয়ে করবি না বলেছিলিস, তোর বর তো আধার না নামতে চলে এলো। সত্যি, প্রথম দিকে চৈতির বৈবাহিক জীবনের প্রতি ছিল গভীর অনীহা। পরিবারের বাঁধনটা তো গড়ে উঠতে না উঠতে তছনছ হয়ে গেছিল। দীর্ঘ পথ তাকে একলা চলতে হয়েছিল। সে পথ মসৃণ ছিল না, বরং বলা ভালো কণ্টকাকীর্ণ পথ। কোথাও উঁচু, কোথাও নিচু,
ওই দুর্ঘটনার পর চৈতিকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল। প্রায় 2 দিন কোমায় আচ্ছন্ন ছিল, জ্ঞান ফিরলেও ট্রমার মধ্যে দিয়ে চলেছিল। ডাক্তারবাবু বলেছিলেন দেশের বাড়িতে গেলে স্মৃতি তাকে আবার অসুস্থ করে তুলবে। বয়সে অনেক ছোট, একটু বড় হোক, 2-3 বছরের জন্য অপেক্ষা করতে হবে। ফলে তাকে পিসির বাড়িতে উঠতে হয়েছিল। পিসি ডাক্তার, পিসাই ডাক্তার। তাদের একমাত্র ছেলে ওর চেয়ে মাত্র 5 বছরের বড় ছিল। তাদের বাড়িতে তাকে অত্যন্ত সমাদরে গ্রহণ করা হয়েছিল। তবু মনে ছিল বিশাল গহ্বর, বিশাল ভাগ। চৈতির আর দেশে যাওয়া হয়নি। খুব অল্প সময় ব্যবধানে দাদু ঠাকুমা গত হন। বাবা চাননি মেয়ে বোনের সংসারে থাকুক, তাই চৈতি একটু স্বাভাবিক হতেই বাবা এমন একটা স্কুলে ভর্তি করেছিলেন যেখানে হস্টেলে থাকাও যাবে, আবার একদম কলেজ পাশ করে বার হবে। সেটাই হয়েছিল। বাবার শরীর স্বাস্থ্য মন ক্রমশ ভেঙে পড়ছিল। মন চাইছিল কন্যাকে একটা বন্ধনে বেঁধে দিয়ে যেতে, যে বন্ধন হবে প্রেমের, বিশ্বাসের আর 2টি হৃদয়ের জন্ম জন্মান্তরের বন্ধন। বন্ধুর একমাত্র পুত্রের সঙ্গে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। সে কতদিন আগের কথা। বাবাও বেশিদিন মেয়ের সুখ দেখে যেতে পারেননি। বাবার জায়গাটি দখল করেছিল চৈতির দাদা, পিস্তুত দাদা। সুখের দিনেও যেমন দাদা বৌদির ছোঁয়া পেতেন, তেমনি বিপদের দিনেও। স্কুলের চাকরিটা যদিও তার নিজের স্কুলেই হয়েছিল, কিন্তু তাতে দাদা বৌদির অবদান কম ছিল না। পাশ থেকে সাহস জোগানোটাও তো কম কথা নয়। মনটাই আজ বেশ আনন্দ। শাড়ির আঁচল দিয়ে অভির ছবিটা আলতো হাতে মুছতে মুছতে বলল, আজ দাদা বৌদি আসছে। তখনই বন্যা এসে দাঁড়ালো। এই ছবিটা কার গো আন্টি? কত বড় ছবি। বোঝা গেল বন্যা ধীরে ধীরে সহজ হচ্ছে। আগে তো ভয়ে ভয়ে থাকতো, সেটা অনেকখানি কমেছে। এটা তোর মামার ছবি, যা দেশলাইটা নিয়ে আয়, ধূপটা জ্বালিয়ে দি। তোর ইংরেজিটা পড়া হয়েছে? আমি লিখতে দেব। বন্যা চলে যেতেই চৈতি দেবী ধূপটা জ্বালিয়ে ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়ে মুখটা টিপে বললেন, তোমার তো দেখছি এখনো কালো কুচকুচে এক মাথা ঢেউ খেলানো চুল। আমার কিন্তু চুলে পাক ধরেছে। হাসছো নাকি? দাঁতও নড়বড়ে। অভি, একটা সত্যি কথা বলছি, কতদিন তোমাকে স্পর্শ করিনি। বড় স্পর্শ করতে ইচ্ছা হয়। কাছের এপাশে আর থাকতে ইচ্ছে করে না। তোমার কাছে যেতে ইচ্ছা করে। তোমার কাজ তো সব করে দিলাম, এবার তোমার কাছে নিয়ে চলো। ছেলেরা আমার মরণের কথা শুনলেই রেগে যায়। তোমার ছোট ছেলে কি বলে জানো? আমাকে নাকি এখনো অনেক কাজ করতে হবে, দেশে মশাল জ্বালাতে হবে। তার সলতে নাকি আমরা যারা রিটায়ার করেছি তাদের পাকাতে হবে। আমাদের হাতে তো অঢেল সময়। বোঝো কথা? তাহলে তোরা পড়াশোনা শিখে বিদেশ পাড়ি দিলি কেন? দেশের মশাল জ্বালানোর দায়িত্ব তোদেরই ছিল। যারা শহীদ হয়ে দেশকে স্বাধীন করলো তাদের কাজকে আমরা কি কেউ পূর্ণতা দিতে পারলাম? আমরা ভাবছি বহু পরিশ্রম করে ছেলে মানুষ করলাম, আসলে তৈরি করলাম টাকা বানানোর যন্ত্র। কেউ কি পেরেছি স্বামী বিবেকানন্দ বা সুভাষচন্দ্র বসুর মতো ছেলে তৈরি করতে? মশালের সলতে তো তারাই পাকিয়ে গেছেন। আমাদের প্রজন্মের বা তোদের প্রজন্মের কেউ কি তা জ্বালাতে পেরেছি? চৈতির আজকের দিনটা ভালোই কাটলো দাদা বৌদির সাথে। ওনারা চলে গেলেন সন্ধেবেলার মুখে। এর কারণ অবশ্য একটা ছিল, মিটিং বসবে। পাড়ার 6-7 জন মহিলা আর শান্তি তাদের মধ্যে কয়েকজনকে বলেছে আসতে। সন্ধ্যে 7টা থেকে মিটিং। একতলার হল ঘরটির বড় গালিচা পাতা রয়েছে। এক এক করে সকলে আসতে শুরু করলো। দেখা গেল শান্তির ক্ষমতা আছে। এখন ওর মুখটা ঠিক হয়নি, তাতেই প্রায় গোটা 12-14 জনকে উপস্থিত করেছে। তার মধ্যে 3 জন 8-9 বছরের হবে। সকলে নিচে বসেছে কেবল বয়সের কারণে শৈলদী আর মাধুরীদি ছাড়া। যেহেতু শৈলদী বয়সী, অভিজ্ঞতায় সর্বোপরি টাকা পয়সার দিক থেকে একটু উঁচুতে অবস্থান করেন, তাই তার নেতৃত্বে সকলে সঙ্গবদ্ধ হলো। প্রিয়ার কাজের মেয়ে ভবানী, তার মেয়ে এবার মাধ্যমিক পাশ করছে, নাম নমিতা দাস। তাকে সমস্ত কিছু লেখালেখির ভার দেওয়া হলো। হাতের লেখাটা তার বড় চমৎকার। প্রথমেই একটা জুৎসই নাম দেওয়া হলো মহিলা স্বনির্ভর কেন্দ্র। এখানে মেয়ে বা মহিলাদের যথাযথ শিক্ষা দিয়ে কাজ শিখিয়ে স্বনির্ভর করে গড়ে তোলা হয়, যাতে তারা নিজেরাই কিছু রোজগার করতে পারে। দুপুরে মেয়েদের সপ্তাহে 2 দিন সব ধরনের সেলাই এখানে শেখানো হবে। তাদের তৈরি জিনিস বিক্রির করার দায়িত্বে থাকবে মহিলা স্বনির্ভর কেন্দ্র। এখানে সপ্তাহে 2 দিন রান্না শেখানো হবে, যাতে রান্না শিখে মেয়েরা হোম ডেলিভারি করে কিছু অর্জন করতে পারে। এখানে কম্পিউটার সপ্তাহে 2 দিন শেখানো হবে। সন্ধ্যা 7টা থেকে ছোট ছোট ছেলে মেয়েদের 9টা পর্যন্ত পড়ানো হবে। রবিবার গান নাচ শেখানো হবে। সমস্ত কিছু বিনা পয়সায় শেখানো হবে। এই লেখাগুলির কয়েকটি কপি করে বিভিন্ন জায়গায় সাটিয়ে দিতে বলা হলো, সকলে যেন দেখতে পায়।
শৈলদী আবার একটু ঠোঁট কাটা, এমন ভাবে কথাগুলো বলেন না, হাসতে হাসতে পেট ফেটে যায়। তিনি বলে উঠলেন, ওরে নমিতা, বদছোড়ারা ওগুলো ছিঁড়ে ফেলতে পারে, তাই শুধু সাঁটালে হবে না, সকলকে মুখে মুখে আমাদের কেন্দ্রের কাজের কথাগুলো ছড়িয়ে দিতে হবে। কাউকে কোনো পয়সা দিতে হবে না, এটা বেশি করে বলবি, বরং উল্টে আমরা পয়সা দেব। শান্তি সত্যি খুব ভালো রান্না করে, সেদিন মাছের চপ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। আরেকটা দারুণ ঘটনা হলো মিঙ্কুর হিন্দি গান আর তার সাথে রাবেয়া আর লাইলির নাচ। সকলে চোখে একেবারে তাক লেগে গেল। 3 বন্ধু এরা, প্রত্যেকের মা আমাদের পাড়ায় কারোর না কারোর বাড়িতে কাজ করে, 3 জনেই 7ম শ্রেণীর ছাত্রী, কিন্তু নাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে যেন কোলাহল। শৈলদী উঠে দাঁড়িয়ে কোমর ঝুঁকিয়ে বলে উঠল, 3টে ফচকে ছোড়া দেখছি এদিক পানে ছুটে আসছে, পাগলা কুকুরে তাড়া করলো নাকি? শান্তি মাসি, ও শান্তি মাসি। তারপর সকলে মিলে একসঙ্গে কথা বলার জন্য কিছুই ঠিক মতো বোঝা গেল না, শুধু ছুরি মারামারি। চায়ের দোকান, এই একজন বলো কি হয়েছে? কজন চায়ের দোকানে ছুরি মারামারি করেছে, সব নেশা করে ছিল, বন্যার বাপেরও ছিল, পুলিশ এসেছে, ধরে নিয়ে যাচ্ছে। ব্যাস, নিমেষে হলো ঘর ফাঁকা। আমরা কজন বসে রইলাম গালে হাত দিয়ে। নিশ্চয়ই কিছু হয়েছে ওই চায়ের দোকানে। চায়ের দোকানে আড়ালে তো চলে মদ, নেশা, সাট্টা খেলা। কাবেরী বলল, ওটা আগে ভাঙার ব্যবস্থা করতে হবে। কিছুক্ষণ পরে সব ফিরে এলো, বলা ভালো সত্য অনুসন্ধান করে এলো। 4-5 জনকে ধরে নিয়ে গেছে। শান্তির চোখে জল। বুঝলাম না, দুঃখে, কষ্টে, না লজ্জায়? পরদিন জানা গেল কথা কাটাকাটির থেকে হাতাহাতি, তার থেকে মারামারি, তারপরে ছুরি চালাচালি। আর যার কথা না বললেই নয়, যে হলো আসল নাটের গুরু, সেটা হলো অবশ্যই পেটে কিছু টাল মাটাল জিনিস পড়েছে, যার ফলে তারা আর টাল রাখতে পারেনি কেউ। সকলে ভেবেছে হাম কিসি সে কম নেহি। একজন তো শুনলাম হাসপাতালে জমের সঙ্গে হাতাহাতি করছে। দুঃখের বিষয়, বন্যার বাবা তাদের মধ্যে একজন, যে স্ত্রী ঘরের খাবারের সাথে সাথে আরো কি কি ভালো মন্দ খাবে কে জানে। মহিলা ছাড়াই তাকে জীবন কাটাতে হবে। কি কষ্ট, কি কষ্ট। বেশ হয়েছে, বউয়ের ওপরে গায়ের শক্তি প্রদর্শন, এই তো শাস্তির শুরু। ভাববেন না ভাবনাগুলো আমাদের, ভাবনাগুলো সব প্রাক্তন স্ত্রী শান্তির, অন্যদের নয়। একটা আনন্দের খবরও অবশ্য আরো আছে। পুলিশ চায়ের দোকানটি মানে ঝুপড়িটা ভেঙে দিয়ে রাতারাতি একটা পাকা ঘর সে ঝুপড়ির জায়গায় বানিয়ে দিয়েছে। কার অঙ্গুলি হেলনে হয়েছে দেখার দরকার নেই অন্যদের, শুধু দেখা উচিত কাজটা ভালো হলো না খারাপ হলো। ওই ঘরটার মাথাতে রং দিয়ে যখন বড় বড় করে লেখা হলো মহিলা স্বনির্ভর কেন্দ্র, তাতেও কলকাঠি নাড়ার কথা যেন কেউ না ভাবেন। শুধু ভাববেন তৈরি হলো অনগ্রসর শ্রেণীর এগিয়ে চলার সোপান। শান্তির খুব আনন্দ। ছোট বউয়ের ফোন আসতেই আগে আমাকে না দিয়ে নিজেই স্বনির্ভর কেন্দ্রে জন্মলগ্ন থেকে ভবিষ্যতের কর্মসূচির সবকিছু নির্ভুল বর্ণনা দিয়ে দিল। আমি ওর উচ্ছ্বাসের কারণটা টের পেলাম, তবে বুঝতে পারলাম না বরকে পুলিশে ধরে নিয়ে গেছে বলে, না সতীনের ঘর ভেঙে গেল বলে, নাকি দুটোই। মারটা তো শুধু ওর গালেই নয়, মরমে গিয়ে যে লেগেছে, তাও আবার সতীনের সামনে। মনে হচ্ছে আত্মমর্যাদা বস্তুটি ফিরে আসছে। মনি, তোমরা তো কামাল করে দিয়েছ। শান্তিদি যা বলল সব সত্যি। এটাকে তোমরা শক্ত হাতে ধরো, টাকার যোগান আমরা জুগিয়ে যাব। মনি, আমার খুব আনন্দ হচ্ছে। ছোট বউ খুব আবেগ নিয়ে কথাগুলো বলল। ও কখনো কখনো চৈতি দেবীকে কাকিমা বলে, আবার কখনো কখনো গভীর উচ্ছ্বাসে কাকিমা ডাকটা ভুলে যায়। তখন মুখ দিয়ে মনি বেরিয়ে আসে। এত তাড়াতাড়ি এতখানি সাফল্য আশাই করেনি সে। মনি, রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশনটা করে দাও তাড়াতাড়ি। আবেদনপত্র সব করা হয়ে গেছে। তুলিকা কাকিমার বর সব করে আনবে। তবে শুনছি 1 মাসের আগে কিছু হবে না। দেখি আগে করা যায় কিনা। তবে আমরা ঠিক করেছি যে কজনকে পাবো তাদের নিয়েই চলা শুরু করে দেব। একজন হলে একজনই সই। মনে হয় ভালো সংখ্যায় মেয়েদের পাবো, কারণ অল্প বয়সী মেয়েদের মধ্যে উদ্দীপনাটা দেখছি বেশি। আমরাও কম যাই না। বাচ্চাদের আমরাই পড়াবো বলে ঠিক করছি। অন্যান্য শিক্ষিকাদের কিছুটা পেয়েছি, কিছুটার অনুসন্ধানে আছি আমরা। চৌধুরী দেবীর গলায় খুশির রেশ। অনেকক্ষণ কথা চলল। দেখলো বড় ছেলের বারবার ফোন আসছে। মা বলে নাকটা একটু আওয়াজ করে টানলো। তোমরা কত দূর এগোলে? একটু দুশ্চিন্তার সুরে বলে উঠল, মা, ভাইয়ের কথা শুনে খুব তো নাচছো। শরীর ঠিক আছে তো? তোমার কোনো রকম বিপদ হবে না তো? আমি কিন্তু এখন ইন্ডিয়া যেতে পারবো না, অফিসে অনেক কাজ। খুব রাগ হয়ে গেল চৈতি দেবীর। কেন বিপদ হবে কেন? আমরা কি অসামাজিক কাজ করছি? বিরক্ত গলায় বলে উঠলেন, পিছিয়ে আসবো নাকি? উদ্বেগ ঘনীভূত হচ্ছে নাকি তোর মধ্যে? কোথায় তুই উৎসাহ দিবি? তা না, ভয় দেখাচ্ছিস। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি, এখনো ভয়? সমাজের একটা শ্রেণীর উন্নতির জন্য যদি আমাকে শহীদ হতে হয় সেও ভি আচ্ছা, পিছাবো না তাই।
বরং এগিয়ে যাব, এর মধ্যে কোনো বিকল্প নেই। রীতিমতো খুঁটিয়ে ছক কষে নেমেছি। প্রথম দিকে আমাদের রূপরেখার বিন্যাস হয়তো একটু অগোছালো থাকবে জানি, ঘষা মাজা করে ঠিক করে নেব। অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বললেন। বাবু, ভাই ঠিক কথাই বলেছে, এই শ্রেণীটাকে সাহায্য করতে আমাদেরই মুখ্য ভূমিকা নিতে হবে। যাক, তোরা সবাই ভালো আছিস তো? আমি খুব ভালো আছি। সত্যি ছেলেটা এত বছরেও সাবালক হলো না। স্থানীয়ভাবে এই প্রতিষ্ঠানকে সফল করার জন্য কিছু সচেতন ব্যক্তিরা যে উদ্বুদ্ধ হয়েছেন, তার চেয়ে আনন্দের আর কিছু নেই। আবার স্মৃতিদির কথা অনুযায়ী যদি ছোট বাচ্চাদের কিছু খাদ্যের ব্যবস্থা করা যায়, সেটা উচ্চধারার কল্পনা। ফোনে ফোনে বেশিরভাগ আলোচনা সেরে নেওয়া হয়। মোবাইল যে কত জরুরি পরিষেবা দেয়, কত সমস্যার শীঘ্র সমাধান করে, তা আজ সকলে বুঝতে পারছে। অনেক আলোচনার পর ঠিক হলো 31শে জানুয়ারি প্রতিষ্ঠানটির উদ্বোধন হবে। সকলের কাজ বুঝে নিয়েছে, একটু নিশ্চিন্ত। তবু চৈতিদি কপালটা চেপে ধরে বললেন, শান্তি, মাথাটা ধরে আছে রে, একটু কড়া করে চা খাওয়া তো। ধীর পদক্ষেপে এগিয়ে গেল স্বামীর দিকে। যাক, তাহলে অভি, পারলাম আমরা সাফল্য আনতে। কিছু সলতে তো পাকাতে পেরেছি বলো। মশাল জ্বালাতে না পারি, প্রদীপ তো জ্বালাতে পেরেছি। দেখো, এই প্রদীপের আগুন থেকেই একদিন মশাল জ্বলবে। কি হাসছো যে মিটিমিটি? চশমাটা নাকের নিচের দিকে নামিয়ে চোখ নাচিয়ে আরো বললেন, শুনতে পাচ্ছ গানের সুর? নিচে নাচ গানের মহড়া চলছে। কাল উদ্বোধন। সম্পাদিকা হিসাবে আমাকে তো কিছু বলতে হবে। কি বলবো বলো তো? বলে হো হো করে হেসে উঠলেন। এত লোক হবে ভাবেইনি কর্মকর্তারা। চেয়ার যেটা আনা হয়েছিল তা পূরণ হয়ে গিয়ে চারপাশে বেশ কজন পরিদর্শক। শৈলদেবী ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করতেই শঙ্খধ্বনি, উলুধ্বনি। সকলের হাত উপরে তুলে শপথ নিলেন দিন বদলের। নাচ হলো, গান হলো, অনেক অনেক ভালো ভালো কথা বললেন। শেষে উঠে দাঁড়ালেন চৈতি, আত্মবিশ্বাসে ভরপুর। কেন এই কেন্দ্র গঠন, কি তাদের উদ্দেশ্য, তারা কিভাবে কাজ করবেন, নারীর অর্থনৈতিক স্বাধীনতা, নারীর আত্মমর্যাদা সব বুঝিয়ে বললেন। বোঝানোর মধ্যে কোনো শূন্যতা থাকছে না তো? তবে কেন কথাগুলো জড়িয়ে যাচ্ছে তার? গলা কেন শুকিয়ে যাচ্ছে? হাতটা যেন কাঁপছে। এত মানুষ কেন চিৎকার করছে, কেন বুকে চাপ দিচ্ছে এরা, কেন জল ছেটাচ্ছে মুখে? চোখটাকে ভারী হয়ে যাচ্ছে। কোথা থেকে এত কান্নার আওয়াজ আসছে? গাড়ির আওয়াজ, সাইরেনের আওয়াজ কোথা থেকে ভেসে আসছে? তাকে কোথায় নিয়ে চলেছে? অভি, এখন তোমার কাছে যেতে পারবো না অভি। আমার কাজ এখনো শেষ হয়নি। আমাকে এখনো অনেক কাজ করতে হবে অভি। নীল দিগন্ত, সবুজ গাছ, গাছে ঝোলানো দোলনা, মা বাবা ঠাম্মি সকলকে ছেড়ে এসেছি, তোমাকেও তো ছেড়েছি। ছেলে দুজনকেও তো একরকম ছেড়েই দিয়েছি। শুধু এই কাজটা শেষ না করে কিছুতেই আমি পৃথিবী ছাড়তে পারবো না। আমাকে ক্ষমা করে দাও অভি, ক্ষমা করে দিও। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।